বাংলা ফুড ব্লগিং মানেই এখন বিরিয়ানি আর পরোটা, এসব করে দায়িত্ব সহকারে এরা প্রফেশনটার বাজাচ্ছে 12টা। বিরিয়ানিতে ঘি ঢাললেই এদের অর্গাজম হচ্ছে যেন, আনহেলদি জেনেও তারা এসব প্রমোট করে যাচ্ছে কেন? বাংলার ফুড ব্লগারদের জায়গা এখন ওইখানে, মানে কেউ একটা বিরিয়ানি ঢাকনা খুলতেছে, বিরিয়ানি ঢাকনা খুলছে, ঘি ঢালবে এমন ভাব যেন সমুদ্র মন্থনের পরে অমৃত ঢালাই। তুমি যদি লাস্ট কয়েক বছর ধরে বাংলা ফুড ব্লগিংটাকে ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই তোমার মনে পড়বে যে একটা সময় ছিল যেখানে বাংলাতে ফুড ব্লগিং মানে দ্য লেজি বং বা ফুডকার হাত ধরে নতুন কোনো দোকান এক্সপ্লোর করা থেকে শুরু করে খাবারের অনেস্ট রিভিউ, দেন প্রত্যেকবার নতুন কোনো জায়গা আর নতুন কোনো খাবারের সন্ধান দেওয়াই ফুড ব্লগিং ছিল। তবে আজ এই ফুড ব্লগিং মানে হয়ে দাঁড়িয়েছে কোনো ফেমাস দোকানে গিয়ে দিনের পর দিন ধরে পড়ে থাকা, একই জিনিস বারবার লোককে দেখিয়ে ম্যানিপুলেট করা, আনহেলদি জেনেও বিরিয়ানির ওপর কিলো কিলো ঘি ঢালাটাকে নর্মালাইজ করা, আর কোন একটা দোকানকে শূন্য থেকে আকাশে তুলে আবার সেটাকে শূন্যের নামিয়ে না আনা অব্দি কখনো সেই দোকান আর খাবারের গুণগান গাওয়া, তার কিছুদিন পর সেটার নামে বদনাম করা, আর তারও কিছুদিন পর দোকান আর সেই ব্যবসা দুটোই বন্ধ করিয়ে দেওয়া, আর সেটাও শুধুমাত্র বিরিয়ানি আর পরোটার দোকানগুলোকে কেন্দ্র করেই হচ্ছে। আর তাই এই সমস্ত কিছু লাস্ট কয়েক বছর ধরে অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে যেখানে বাকি স্টেট বা বিভিন্ন দেশে ফুড ব্লগিং এর মিনিং কমপ্লিটলি অন্যরকম, সেখানে বাংলাতে এইরকম বায়াসড আর ম্যানিপুলেটিভ ফুড ব্লগিংটাই নর্মালাইজ হয়ে যাচ্ছে কেন? কিংবা ফুড ব্লগিংটা দিনের পর দিন পরোটা আর বিরিয়ানি সেন্ট্রিকই বা হচ্ছে কেন? আর কেনই বা তৈরি বিরিয়ানির ওপর কিলো কিলো ঘি ঢালা আর ঝরে ঝরে মাটন পরোটাই কলকাতার বিরিয়ানি স্ট্যান্ডার্ড সেট করছে? তবে এই সব কিছুই কি বেশি বেশি ভিউজ আর বেশি বেশি রেভিনিউর জন্যই করছে ফুড ব্লগার্সরা, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর তোমার মনেও কখনো না কখনো তো এসছেই, সে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর কয়েকদিন আগে ইউটিউবে এই ফুড ব্লগিং এর ওপর দুটো পডকাস্ট দেখেই আমার এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাই, আর সেটাই আজ আমার এই ভিডিওতে শেয়ার করেছি। তাই ফুড ব্লগার্সরা আজ এরকম ভাবে ইভলভ হওয়ার কারণ জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। তোমায় লোকে বলে যে উজ্জ্বলদার ছেলে, তো এটা নিয়ে তোমার গায়ে লাগে না? প্রথম যখন বলতো ব্যাপারটা খুব ভুল একটা জিনিসকে প্রমোট করা হয় ভালো বলে, সেটা কি না তৈরি বিরিয়ানির উপর ঘি দেয়া, এটা কোনো নিয়মই নয়। ব্লগিং শুধুমাত্র বিরিয়ানি সেন্ট্রিক কেন? ভিউজ আলটিমেটলি। আজ থেকে প্রায় 6 মাস আগে আমি বাংলা ফুড ব্লগিং এর ডার্ক রিয়েলিটি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে। সেখানে আমি বলি যে কিভাবে বাংলা সো কল্ড কিছু ফুড ব্লগারদের জন্য কিছু অতি সাধারণ আর খেটে খাওয়া ব্যবসায়ীদের সর্বনাশ হয়েছে এবং বর্তমানে হচ্ছে। আর সেই ভিডিওতে আমি রাজুদার দোকানের ফিউচার নিয়েও কিছুটা এরকম বলি। এসব দেখার পর আমি শিওর সদ্য ভাইরাল হওয়ার রাজুদার সাথেও এরকমটা হতে চলেছে, কারণ এখন রাজুদা সমস্ত ফুড ব্লগারদের নয়নের মণি। সে যেটা বলছে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে, আর এসবের পরবর্তী স্টেপটা আমাদের অলরেডি জানা। কয়েকদিনের মধ্যে রাজুদাকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি শুরু হবে যে রাজুদার বিহেভিয়ার ভালো না, খাবার ভালো না, অ্যাটিটিউড বেড়ে গেছে, ব্যবহার খারাপ, অহংকারী রাজুদার পতন, এসব। আর যার পর থেকে যেই স্পিডে তাকে ইন্টারনেটের আকাশে তোলা হলো সেই স্পিডেই তাকে মাটিতেও নামিয়ে আনবে এই ফুড ব্লগার। আর সেই ভিডিওটা পাবলিশ হওয়ার পর আজ প্রায় 6 মাস কেটে গেছে, এবং এখন তুমি যদি তোমার সোশ্যাল মিডিয়া ফিডটা কখনো লক্ষ্য করো তাহলে দেখবে যে রাজুদার হাইপ আর প্রায় নেই বললেই চলে। সেই জায়গায় কখনো চাইনিজ পরোটা কিংবা বিভিন্ন বিরিয়ানির দোকানেই তোমার ফেসবুক ফিডে ভিড় করেছে, আর অন্যদিকে রাজুদাকে আজকাল ভিডিও বানিয়ে আবারও ফুড ব্লগারদের ডাকতে হচ্ছে তার দোকানে। রাজুদার পরোটা তোমরা শুনেছো সবাই, শিয়ালদা স্টেশনে বিক্রি, প্রচুর ব্লগারের ভিড়, উনি রেগে পুলিশকে দিয়ে ব্লগার ফগারকে তাড়িয়ে দিল। সেই রাজুদাই দুদিন আগে একটা ভিডিওতে বলছে আমার কাছে ব্লগার ভাইরা আসা বন্ধ করে দিয়েছে, আমি রিকোয়েস্ট করছি আবার সবাই আসো, আবার ভিডিও করো। তাহলে এখন প্রশ্ন হলো বারবার সমস্ত ফেমাস দোকানদারদের সাথে এরকমটাই দিনের পর দিন হয়েই চলেছে কেন? এর মধ্যে কোন একটা সার্টেন প্যাটার্ন লক্ষ্য করেছো তুমি? আমার আগের ভিডিওতে এর উত্তর হিসেবে বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, তবে সেগুলো ফুড ব্লগিং এর অন্ধকার দিকে টিপ অফ দ্য আইসবার্গ ছিল। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এরকম ক্রিঞ্জ ফুড ব্লগটাকেই অনেকে নিজে স্টার্ট আপ বানিয়ে নিয়ে আসে, যেখানে একটা স্পেসিফিক দোকানকে টার্গেট করে দিনের পর দিন কন্টেন্ট বানায় একদল ক্রিয়েটার, আর সেই দোকানের আশেপাশের দোকানগুলোকে নিয়ে ভুলভাল মন্তব্য করে তাদের প্রিয় দোকানকে ভালো সাজানোর জন্য। আর আমরা সবাই জানি যে এই মুহূর্তে বাংলার গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়েছে এই স্টার্ট আপ কালচার, এবং তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা স্কুল বা কলেজে পড়ছো এবং যারা গতানুগতিক পড়াশোনার পর একটা চাকরি না করে ভবিষ্যতে নিজস্ব স্টার্ট আপ করতে চাও, বাট জানো না যে কিভাবে কোম্পানি রেজিস্টার করতে হয় বা কিভাবে ফান্ডিং রেজ করতে হয়, এছাড়া অফিস সেট আপ বা কিভাবে করতে হয়। তাই এই সমস্ত সমস্যার সমাধান করতে তোমাদের হেল্প করবে ব্ল্যাক আশ বা টেকনোলজি।
টেকনোলজিস, যেটা যে কোনো স্টার্টআপ বিজনেসের জন্য একটা শপিং মলের মতো তোমাকে হেল্প করবে। তাদের 150 দিনের একটা স্টার্টআপ প্রোগ্রাম রয়েছে, যার মধ্যে প্রথম 15 দিন তোমার কোম্পানি রেজিস্ট্রেশন করানো হবে, মানে সমস্ত লিগাল ফর্মালিটিস তারাই করে দেবে। তার পরের 90 দিন তোমার স্টার্টআপের জন্য ফান্ডিং পেতে তোমার যত রকম সাহায্য দরকার ব্ল্যাক কাশবা টেকনোলজিস সেই সমস্ত কিছুতেই হেল্প করবে তোমাকে। আর এরপর একবার ফান্ডিং সিকিউর হয়ে গেলে পরবর্তী 30 দিনের মধ্যে তোমার বিজনেসের জন্য একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার বা CRM বানাতে এবং তোমার কোম্পানির ওয়েবসাইট ডেভেলপমেন্টেও তারা সম্পূর্ণ সাহায্য করবে তোমাকে। এবং তার পরবর্তী 15 দিন তোমার বিজনেসের জন্য অফিস স্পেস সেট আপ করা থেকে শুরু করে সেই অফিসে প্রয়োজনীয় সমস্ত ইলেকট্রনিক্স থেকে গ্যাজেটস সবই প্রোভাইড করবে তারা। মানে 150 দিনের মধ্যেই তোমার আইডিয়া স্টার্টআপ হিসেবে লঞ্চ হওয়ার জন্য রেডি করে দেওয়া হবে। আর এই পুরো প্রসেসটা বাকি কোম্পানির তুলনায় অনেক ইজি এবং স্মুথ হবে। কি খুবই ইন্টারেস্টিং লাগছে তো শুনে? ফার্স্ট টাইম শুনে আমারও ইন্টারেস্টিং লেগেছিল। তাই আর দেরি করো না, তোমার স্টার্টআপের স্বপ্নটা পূরণ করার জন্য স্ক্রিনে দেওয়া QR কোডটা স্ক্যান করে তোমার স্টার্টআপ আইডিয়া সাবমিট করো এন্ড দে উইল গেট ব্যাক টু ইউ। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আমার মতে এই সো কল্ড ফুড ব্লগার্সদের ডার্ক রিয়েলিটি জানার আগে আমাদের এটাও জানা দরকার যে একজন আইডিয়াল ফুড ব্লগার কিরকম হয় বা হওয়া উচিত, আর তার কি কি রেসপন্সিবিলিটিস থাকে। তবে সেটা আমরা ঝিলমদির মুখ থেকে শুনে নেব। ফুড ব্লগিং এর ডেফিনিশন হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে ভিজিট করা, বিভিন্ন জায়গায় যাওয়া, রেসিপিকে ডেমনস্ট্রেট করা, প্লাস ফুড অ্যাডভেঞ্চারসে যাওয়া, এবং সেইগুলোতে যেন ভীষণ মারাত্মক ভিজুয়াল অ্যাপিল থাকে। কারণ অনেকে আছে যারা না খায় না কিন্তু দেখে নিজের খাওয়ার ইচ্ছেটা মেটায়, এরকম বহু লোক পৃথিবীতে আজকের ডেটে এক্সিস্ট করে। আর শুরুতে বাংলা ফুড ব্লগিংটাও কিছুটা এরকমই ছিল, যেখানে ফুটকা আর মিরের ফুড সিরিজ কিংবা দ্য লেজি বং এর ক্লাসিক ফুড রিভিউ, এছাড়া আরো ওজি ফুড ব্লগার্স লাইক জিপসি বং, সুরজিৎ সাহা এদের রেগুলার বেসিসে নতুন কোনো দোকানের সন্ধান দেওয়া কিংবা কোনো ফেমাস দোকান কভার করে সেখানকার ফুড, তার কালচার, মেকিং প্রসেস এসব নিয়ে কথা বলতো তারা তাদের ভিডিওতে। যেখানে হিন্দিতেও স্পাইসলার, সিনফুল ফুডি, আয়ুষ সাপড়া, দিলসে ফুডি অফিসিয়াল এছাড়া আরো অনেকে এরকম ফুড ব্লগস বানাতো, ইভেন এখনো বানায় তারা তাদের চ্যানেলে। আর আমরাও এটাকে ফুড ব্লগিং বলে জানতাম। বাট ততদিনে ফুড ব্লগারদের জন্য কোনো দোকান রাতারাতি খবরের শিরোনামে আসার ঘটনা ঘটতো না বাংলাতে। আর এই ওজি ক্রিয়েটরদের দেখেই বাংলাতেও নেক্সট জেনারেশন ফুড ব্লগার্সরা আসে, যারা আস্তে আস্তে আগের ফুড ব্লগিং এর স্টাইলের সাথে ফান এলিমেন্টও জুড়তে থাকে সেই ফুড ব্লগিংটাকে আরো এঙ্গেজিং এবং ইন্টারেস্টিং বানানোর জন্য। যাদের মধ্যে গুড ফুড ব্রো, চ্যাংরাদা এদের হাত ধরে ফুড ব্লগিংটাও ইনফরমেটিভ ইয়েট এন্টারটেইনিং হয়ে ওঠে। বাট লকডাউনের পর এই সমস্ত বিষয়টাই চেঞ্জ হয়ে যায়, যেখানে লকডাউনের পর থেকে আমরা বাংলা ফুড ব্লগিং এ একটা বিরাট বড় চেঞ্জেস দেখতে পাই। যেখানে এতদিন অবধি ফুড আর সেই দোকানটার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আর অনেস্ট রিভিউজ দেওয়াটাই ফুড ব্লগার্সদের কাজ ছিল, সেখানেই এরপর কম টাকায় বেশি খাবার, আনলিমিটেড ফুড এসব দেখানোর জেরেই আস্তে আস্তে বেশ কয়েকটা দোকানে মানুষের ভিড় উপচে পড়া শুরু করে। আর সেই থেকেই ফুড ব্লগিং এর মাধ্যমে কোনো সাধারণ দোকানকে ফেমাস করে দেওয়ার ক্ষমতা আসতে থাকে বাংলা ফুড ব্লগার্সদের হাতে। ধীরে ধীরে কিছু দোকান বেশ ভাইরালও হয় ফুড ব্লগার আর সোশ্যাল মিডিয়ার দৌলতে। এভাবে বেশ ভালোই চলছিল। একদিকে সাধারণ দোকানদাররাও অনেক কাস্টমার পেয়ে খুশি, আর অন্যদিকে ভ্লগার্সদের ভিডিওতে ভিউজ আসার কারণে তারাও খুশি। বাট এরপর ফুড ভ্লগার্সদের যে চেহারাটা সবার সামনে আসতে থাকে সেটা দেখার জন্য বাংলার সাধারণ মানুষ একেবারেই প্রস্তুত ছিল না। কারণ এই সময় যে দোকানগুলো ফুড ব্লগিং এর মাধ্যমে ফেমাস হতো, সেই সেম দোকানে গিয়ে একের পর এক কন্টেন্ট বানাতে শুরু করে তারা। কোনো ভিডিওতে সেই দোকানের গুণগান গাওয়া হতো, আবার কোনো ভিডিওতে সেই দোকানের খাবার বা সেই দোকানের মালিকের ব্যবহার নিয়ে নিন্দেও করা হয়। আর এভাবেই আস্তে আস্তে যখন প্রশংসার থেকে নিন্দে করেই ভ্লগারদের ভিডিওতে বেশি ভিউজ আসে, তখন তারা নিন্দার পরিমাণটা আরো বাড়িয়ে দেয় যতক্ষণ না সেই দোকানটা আবার ভাইরাল হওয়ার আগের জায়গায় পৌঁছে যায় কিংবা একেবারেই তার ব্যবসা বন্ধ হয়ে যায়। ততক্ষণ অবধি তারা এই কাজটাই চালিয়ে যায়, ঠিক যেমনটা অতীতে মাকা কাকু নন্দিনী দিদির সাথে হয়েছে আর বর্তমানে রাজুদার সাথে হচ্ছে। যার ফলে রাজুদাকেও তার এক ভিডিওতে আবার ভ্লগারদের কাছে তার দোকানে এসে ভিডিও বানানোর জন্য অনুরোধ করতে হচ্ছে। আর আশ্চর্যের বিষয় এটাই যে ফুড ব্লগারদের এই সমস্ত টেকনিকও এখন অতীত, কারণ এখন ফুড ব্লগারদের ভিডিওতে ভিউজ আনার বেশ কয়েকটা নতুন ট্রিক্স আছে বলে আমার মনে হয়। যেমন কোনো ফেমাস দোকানে দিনের পর দিন একই কন্টেন্ট এত পরিমাণে বানিয়ে যাও যে দর্শক সেই দোকানের মালিককে তোমার বাবা ভাবতে শুরু করে, কিংবা তোমার ভিডিওর বিষয়বস্তুই সেই মানুষটা হয়ে ওঠে। এমনকি কোথাও তুমি ইনভিটেশন পেলে তাকেও তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব আসে। আর সর্বোপরি তার মুখ সেই ভ্লগারের ভিডিওতে না দেখা গেলে তার ভিডিওতে ভিউজও আসে না। বা কোনো দোকানে তৈরি বিরিয়ানিতে কিলো কিলো ঘি ঢালার ভিডিওতে উদ্ভট রিয়াকশন দেওয়া, কিংবা এক দোকানের মালিকের কাছে প্রিয় হতে গিয়ে অন্য দোকানের খাবারকে অকারণে খারাপ বলা, এবং ভিউজ আর কন্ট্রোভার্সির জন্য শুধু বিরিয়ানি আর পরোটার দোকানকে নিয়েই ভিডিওস বানিয়ে যাওয়া। এসব করে তারা তো দিনের পর দিন মিলিয়নে ভিউজ পেয়েই চলেছে। আর এতদিন আমার ভিডিওস দেখে নিশ্চয়ই তোমরাও বুঝে গেছো যে বেশি বেশি ভিউজ মানেই বেশি বেশি, হ্যাঁ
ঠিকই ধরেছো, বেশি বেশি টাকা। বাট তারা এসব করার সময় একবারও ভাবে না যে তাদের দেখা দেখি আরো অনেক ভ্লগার্স কুইক সাকসেসের জন্য কোনো দোকানদারের অশ্লীল ভিডিও ক্যাপচার করে, কিংবা কন্ট্রোভার্সিটাই ফেমাস হচ্ছে দেখে কেউ ইচ্ছা করে কোনো দোকানে গিয়ে সেই মানুষটার খারাপ দিকগুলো তুলে ধরে। আর এখনকার দিনে এমন ভ্লগাররাও আছে যারা দোকানদার রাগারাগির ভিডিও ভাইরাল হচ্ছে দেখে নতুন দোকানে গিয়ে সেই দোকানদারকে স্ক্রিপ্টেড রাগারাগি করতেও বাধ্য করায়। আর এই সব কিছু শুধুমাত্র তাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে সেই কারণেই তারা করে। আর বিরিয়ানি আর পরোটার দোকানেই ফুড ব্লগারদের বেশি ভিড় হওয়ার কারণেই আজ বাংলাতে নতুন খাবারের দোকান মানেই না হয় বিরিয়ানির দোকানই খুলে চলেছে বাংলার মানুষ। কোন একটা দোকান ভাইরাল হলে সেটার আশেপাশে তৈরি হয়ে যাচ্ছে আরো সেম দোকান। যেমন রাজুদার পকেট পরোটা ভাইরাল হওয়ার পর রকেট পরোটা, চাইনিজ পরোটা সবকিছুই ভাইরাল হয় বাংলাতে। আর অন্যদিকে কম দামে বিরিয়ানির সাথে আনলিমিটেড রাইস দিয়ে দিলে বিরিয়ানির দোকানও ভাইরাল। ঠিক দেখবে কোনো না কোনো এক ফুড ব্লগার তোমার দোকানটাকেও কভার করতে চলে আসবে। জাস্ট শুধু এক প্লেট বিরিয়ানি ফ্রিতে খাইয়ে দাও, তারপর দেখবে তোমার বিরিয়ানির নামে গুণগান করা কাকে বলে। আর এসব দিনের পর দিন চলে আসার কারণে ক্ষতি হয় কিছু সাধারণ মানুষের, যেখানে তারা দিনের পর দিন এই ভ্লগারদের জ্বালায় অতিষ্ঠ হয়ে ঠিকমতো ব্যবসা করতে না পারার কারণে যখন পুলিশের হেল্প চায় তখন সে অহংকারী হয়ে যায়। আর তাই তাকে আবারও ফুড ব্লগারদের অনুরোধ করতে হয় তার দোকানে এসে তার দোকানটাকে কভার করার জন্য। কারণ একটা সাধারণ মানুষ যখন রাতারাতি স্টারডামের সুখ পায়, এত বছর ধরে খাটাখাটনির পর সুখের মুখ দেখে, তখন তার পক্ষে আর ওই দুঃখের দিন দেখা সম্ভব হয় না, যার কারণে তাকে এই সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করতে হয়। আর অন্যদিকে লাভ হয় ডিজে অরুণ একে ফোনপে পরোটার মতো কিছু মানুষের, যারা এসব ভ্লগারদের সাথে মিলে রোজ নতুন নতুন উদ্ভট মন্তব্য বা আষাঢ়ে গল্প দিতে থাকে। সেটা কখনো তার সিনেমার ডেবিউ নিয়ে হোক কিংবা তার ইতালি যাওয়া নিয়েই হোক। এসব করেই দিনের পর দিন খবরের শিরোনামে থাকতে জানে এরকম কিছু মানুষ। আর যারা এসব পারে না তারা মাখা কাকুর মতো হারিয়ে যায়। বাট ক্ষতিটা যে শুধু দোকানদারদের হয় সেটাও কিন্তু নয়, কারণ এসব বিরিয়ানি পরোটা ভ্লগে এসব খাবারের ক্রেজ দেখে যখন সাধারণ মানুষও এই সমস্ত আনহেলদি খাবার দিনের পর দিন খায়, তখন তাদের শরীরে নানান সিরিয়াস সমস্যা দেখা যায়। কারণ আমরা জানি যে বাইরের খাবার আমাদের শরীরের পক্ষে ঠিক কতটা ক্ষতিকর। তা সত্ত্বেও এরকম বিরিয়ানিতে কিলো কিলো ঘি ঢালাটাকেই উৎসবের মতো পালন করা হয়, কিংবা আনলিমিটেড বিরিয়ানি খাওয়া কিংবা অত্যন্ত আনহাইজেনিক পরোটাকে বিশ্ববিখ্যাত বলে চালানোর ফলে পেটের সমস্যা হওয়াটা খুব একটা অবাক করার বিষয় না আজকের দিনে দাঁড়িয়ে। আর এটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না যে স্বাস্থ্যই সম্পদ। আর তাই যদি তুমি একজন ফুড ব্লগার হও আর আমার ভিডিওটা এত দূর অব্দি দেখে থাকো, তাহলে ঝিলামদির কথা থেকেই বলবো যে কাজকে ভালোবাসো, অফিসকে না। কারণ এসব ব্লগারদের নিজেদের মধ্যেই কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। ফুড ব্লগারই ফুড ব্লগারের শত্রু, আবার নিজেদের মধ্যেও ক্যাচাল। এইখানেই সমস্যাটা যে ব্লগার কমিউনিটির মধ্যে নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। তারা নিজেরাই নিজেদের শত্রু, তারা ভিউজের জন্য যা ইচ্ছা করতে পারে। আর তুমি যদি এরকম একজন মানুষ হও যে এদের সব বায়াসড ফুড ব্লগ দেখে এসব দোকানে দিনের পর দিন খেয়েই যাচ্ছ, তাহলে তোমাকে বলবো আজই এসব বন্ধ কর আর নিজের শরীরের দিকে মন দাও, বিকজ দিস আর ভেরি আনহাইজেনিক। তুমি এই সমস্ত ফুড ব্লগারদের ভিডিও দেখে কোন কোন ফেমাস দোকানে খেয়েছো আর সেই খাবারের টেস্ট কেমন ছিল সেটা কমেন্ট বক্সে জানি। আর হ্যাঁ, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কি এবার তোমাকে মেল পাঠাতে হবে? যাও এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার্স হলে আরো একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। আর এখন যদি তুমি বাংলার এমন কিছু ক্রিয়েটরদের সম্বন্ধে জানতে চাও যারা তাদের সাথে হয় একটা কন্ট্রোভার্সির পর ফেমাস হয়েছে, তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।